তিনি যদি বর্তমান সময়ে থাকতেন, ভারত আমাদের কোনোদিন দাবিয়ে রাখতে পারত না। ভারতের বিরুদ্ধে কথা বলার জন্য সেই সময় তিনি রাষ্ট্রপতি পদ পাওয়ার পরিবর্তে দল থেকে পদত্যাগ করতে হয়েছিল। মুজিবুর রহমানের সাথে দ্বন্দ্ব করে সেই সময় তিনি নিজে আলাদা একটি দল পর্যন্ত গঠন করেছিলেন এবং ফারাক্কাবাদ নিয়েও তিনি ছিলেন সর্বাধিনায়ক একজন নেতা। বাংলাদেশের ইতিহাসে প্রধান কিছু নেতাদের মধ্যে অন্যতম ভারত বিদ্বেষী এক নেতা হচ্ছেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি তৎকালীন সময়ে সবথেকে বেশি ভারতের বিরুদ্ধে কথা বলেছেন। ইনফ্যাক্ট তিনি 1947 সালের পর থেকে ভারতের যত অপকর্ম রয়েছে সেগুলোর বিরুদ্ধে সোচ্চার ছিলেন। আজকের ভিডিওতে আমরা তাকে নিয়ে কথা বলবো এবং তিনি ভারতের বিরুদ্ধে কি সকল পদক্ষেপ সেই সময় গ্রহণ করেছিলেন, যেগুলো আমাদের বর্তমান সময়ে একান্ত প্রয়োজন। 1947 সালে ভারত ও পাকিস্তান দেশ বিভাজনের পর থেকে যেই সকল সমস্যা আন্তর্জাতিক মহলে সৃষ্টি হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে, সেই সমস্যাগুলো মাওলানা ভাসানীকে বেশ বিচলিত করেছিল। তার পরবর্তী সময়ে পূর্ব বাংলার প্রতি ভারতের যে সকল বৈষম্যমূলক নীতি প্রণয়ন হয় এবং তারা বাংলাদেশের মুসলমানদের প্রতি যে সকল অবিচার তুলে আনে, সেগুলোর বিরুদ্ধে মাওলানা ভাসানী সর্বপ্রথম সোচ্চার হয়। এছাড়া 1950 সালে আসামের মুসলমানদের বিরুদ্ধে ভারত যে সকল বৈষম্যমূলক আচরণ করেছে তার বিরুদ্ধে তিনি তীব্র নিন্দা জানান এবং সেখান থেকে মূলত তার ভারতের প্রতি একটা বিদ্বেষ সৃষ্টি হয়। সে সময় তিনি স্পষ্টভাবে বলেছেন ভারত মুসলমানদের একদমই পছন্দ করেন না এবং ভারত সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য প্রতিনিয়ত চেষ্টা করছে এবং মুসলিম সম্প্রদায়ের প্রতি ভারত সবসময় অবহেলা করে এবং আঞ্চলিক মহলে একটা ঝামেলা সৃষ্টির চেষ্টা করে। আপনাদেরকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, মুক্তিযুদ্ধের সর্বপ্রথম কিন্তু চিন্তাধারাটা আনেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। কিভাবে শুনে রাখুন। 1957 সালে কাগমারি ভাষণে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেন, যদি পূর্ব পাকিস্তানের মানুষ অধিকার না পায় সেক্ষেত্রে একমাত্র উপায় হচ্ছে স্বাধীনতা। এটা বেলাও একটা কারণ রয়েছে, পূর্ব পাকিস্তানের প্রতি পাকিস্তানদের যে সকল শোষণ ছিল সেই সময়, সেগুলো তিনি একদমই সহ্য করেননি এবং তার বিরুদ্ধে তিনি জনমত গড়তে আস্তে আস্তে শুরু করেন। তিনি তৎকালীন সময়ে মুসলিম লীগ তথা বর্তমান সময়ের যে আওয়ামী লীগ দল রয়েছে তার প্রতিষ্ঠাতা কিন্তু আব্দুল হামিদ খান ভাসানী। তবে ক্ষমতার লোভ তাকে কখনোই দাবায় রাখতে পারেনি কিংবা তার ক্ষমতার প্রতি কোনো লোভ ছিল না, যার ফলশ্রুতিতে আমরা ইতিহাসের পরবর্তীতে দেখি যে আব্দুল হামিদ খান ভাসানী কিন্তু মুসলিম লীগ তথা আওয়ামী লীগ থেকে বের হয়ে যান। 1970 সালে যখন হাজার হাজার মানুষ ঘূর্ণিঝড়ে প্রাণ হারায় তখন তিনি সরকারের অবহেলাকে একদম কঠোরভাবে সমালোচনা করেন এবং সেই সময় তার বিরুদ্ধে আওয়ামী লীগ তথা মুসলিম লীগ বিভিন্ন ধরনের পায়চারা করে, তাকে দেশ থেকে সরাবার, তার বিরুদ্ধে হিন্দু বিদ্বেষী ভারত বিদ্বেষী বিভিন্ন টাইটেল লাগায়। ইনফ্যাক্ট এমনটাও তারা প্রমাণ করতে চেষ্টা করে যে আব্দুল হামিদ খান ভাসানী একজন সাম্প্রদায়িক মানুষ, তিনি হিন্দু ধর্মের কাউকে পছন্দ করেন না, শুধুমাত্র মুসলিমদের পছন্দ করে। তার নেতৃত্বে গড়ে ওঠে কৃষক আন্দোলন এবং মেহনতি মানুষের একটি সংগ্রাম। তিনি তার ভাষণে বরাবরই বলেছেন যে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস। 1957 সালে কাগমারি সম্মেলনে তিনি কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে একটা হুঁশিয়ারি জারি করেন। তিনি তার ভাষণের শুরুতেই বলেন, আসসালামু আলাইকুম পাকিস্তান। এটা থেকে কমপক্ষে এটা বোঝা যায় যে তারা কিন্তু পাকিস্তান থেকে আলাদা হতে যাচ্ছে। আব্দুল হামিদ খান ভাসানী একজন সাধারণ নেতা ছিলেন না, তিনি একবার চীন সফরে গিয়েছিলেন। চীন সফরে যাওয়ার পর তিনি সেখানকার মানুষের কৃষিকাজ একদম প্রত্যক্ষভাবে দেখেন এবং সেই বিষয়ে পর্যাপ্ত জ্ঞানও নিয়ে আসেন। নিয়ে আসার পর তিনি বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষদের সেই কৃষিকাজ সম্পর্কে শিক্ষাদান করার চেষ্টা করেন। এমনকি তিনি চেয়েছিলেন যে চীনের মতো বাংলাদেশের কৃষি খাতে যেন সেই সময় উন্নতি লাভ করে। মাওলানা ভাসানী ভারতের বিরুদ্ধে শুধুমাত্র সোচ্চার হননি, তিনি তৎকালীন সময় সর্বপ্রথম এটা বুঝতে পারে যে ভারত যে 1971 সালের যুদ্ধে বাংলাদেশকে সাহায্য করছেন এর একটা মূল কারণ হচ্ছে ভারত বাংলাদেশের উপরে একটা দখলদারি করতে চায়, তারা চায় বাংলাদেশকে ভারত দ্বারা প্রভাবিত করতে। যার ফলশ্রুতিতে তিনি তৎকালীন সময় বঙ্গবন্ধুর বিরুদ্ধে বিভিন্ন দ্বন্দ্ব আন্দোলন শুরু করে দেয় এবং এই নিয়ে বঙ্গবন্ধু এবং মাওলানা ভাসানীর মধ্যে বিভিন্ন প্রকার দ্বন্দ্ব সৃষ্টি হয়। সেই সময় মুজিবুর রহমান বলতেন যে ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম মিত্র, যার ফলশ্রুতিতে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে। তবে মাওলানা ভাসানী স্পষ্ট ভাষায় এটা জানিয়ে দিয়েছিলেন যে ভারত আমাদের মিত্র বটে এবং তার সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে, কিন্তু তার দ্বারা যেন আমরা কোনোভাবেই প্রভাবিত না হই। সেই সময় হয়তো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এইটা বুঝতে পারছিলেন যে যদি ভারত বাংলাদেশকে প্রভাবিত করে সেক্ষেত্রে ভবিষ্যতে
এই ধরনের সমস্যা হতে পারে, যেটা কিন্তু আমরা বর্তমান সময় দেখতে পাচ্ছি। মাওলানা ভাসানী সেই সময় প্রথম ছিলেন যিনি কিনা ফারাক্কাবাদের বিরুদ্ধে প্রথম আন্দোলনের ডাক দেন। তিনি তৎকালীন সময় মুজিবকে বারবার বোঝানোর চেষ্টা করে যে ফারাক্কাবাদ যে তৈরি হচ্ছে এতে বাংলাদেশের মানুষের পানি সমস্যা হচ্ছে, এবং এই কারণে তিনি সরাসরি ভারতের নীতিকে দোষারোপ করেন এবং তিনি কিন্তু প্রথম লং মার্চের ডাক দেন ভারতের বিরুদ্ধে। সেই সময় ভাসানী সরাসরি আন্দোলন কিংবা বিরোধিতা করলে মুজিব কিন্তু শুধুমাত্র কূটনৈতিকভাবে সেই সমস্যার সমাধান করতে চায়, বাট তিনি কিন্তু ব্যর্থ হন। এতে সমালোচনা করেন ভাসানী। তিনি বলেন যে শুধুমাত্র কূটনৈতিকভাবেই কিন্তু এই সমস্যার সমাধান করা একদমই সম্ভব নয়। তিনি ভাষণে বলে দিয়েছিলেন মুজিব যদি ভারতের পক্ষ নেয় সেক্ষেত্রে কোনো না কোনো দিন জনগণ তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। মুজিবের সরকারের সঙ্গে ভারত বেশ ভালো সম্পর্ক রাখতে চাইলে ভাসানী বলেন, আমরা ভারতের গোলামি করার জন্য স্বাধীন হইনি, বাংলাদেশ স্বাধীন থাকবে, ভারতের তাবেদার হয়ে নয়। মুজিবের সরকারের সময় ভারতীয় সামগ্রিক প্রভাব নিয়ে ভাসানীর অসন্তোষ দ্বন্দ্বকে আরও গভীর করে তোলে। স্বাধীনতার পরবর্তী সময়ে ভাসানীর ভূমিকা ছিল বাংলাদেশের অন্যতম। তিনি সবসময় এটা বুঝতেন যে ভারত বাংলাদেশকে কোনো না কোনোভাবে রাজনৈতিকভাবে প্রভাবিত করতে চান, এবং তিনি এই নিয়ে মুজিবের বিরুদ্ধে সবসময় দ্বন্দ্ব করতেন। এছাড়া তিনি ফারাক্কাবাদ মুসলিমদের উপর হওয়া অতর্কিত হামলা নিয়েও সোচ্চার ছিলেন। মাওলানা ভাসানী মূলত ছিলেন কৃষকের নেতা, শ্রমিকদের নেতা এবং একজন জনমানুষের সত্যিকারের নেতা। তিনি সবসময় বলতেন মুজিব জনমানুষের কথা বোঝে না, কষ্ট বোঝে না, এবং তিনি মানুষের কষ্ট বুঝে সেটা সমাধানের চেষ্টা করতেন। মুজিব সবসময় ভারতের তরফদারি করে কূটনৈতিকভাবে সবকিছু সমাধানের চেষ্টা করতেন, এবং শেষ পর্যন্ত মুজিবুর রহমান কিন্তু ব্যর্থই হতেন। আমরা কমপক্ষে এতটুকু বুঝতে পারছি যে স্বাধীনতার পূর্ব থেকেই ভারত বাংলাদেশকে কোনো না কোনোভাবে প্রভাবিত করতে চায়, অনেকটাই বলা যায় দখলদারি করতে চায়। সেই সময় মাওলানা ভাসানী যেরকম বাংলাদেশের পক্ষে হয়ে লড়াই করেছিলেন মুজিবের বিরুদ্ধে গিয়েও, সেই সময় আমাদেরও এই মুহূর্তে কোনো না কোনো একজন মাওলানা ভাসানী একান্তভাবে প্রয়োজন, যিনি ভারতের বিরুদ্ধে কথা বলবে, বাংলাদেশের পক্ষে কথা বলবে। আশা করি আমার আজকের ভিডিওতে আপনারা এতটুকু বুঝতে পারছেন যে মাওলানা ভাসানী সেই সময় কত বড় একজন লিডার ছিলেন, এবং বাংলাদেশকে ভারতের গোলাম না হবার জন্য সব রকম চেষ্টাই তিনি তৎকালীন সময় করেছিলেন। তবে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে ভারত কোনোদিন যেন বাংলাদেশের দখলদারি করতে না পারে। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। মাওলানা ভাসানীকে নিয়ে যদি বলতে যাই সেক্ষেত্রে হয়তো এক ভিডিওতে শেষ করা সম্ভব নয়। আজকের ভিডিওতে চেষ্টা করেছি তার সম্পর্কে যতটুকু ভারত বিদ্বেষী মনোভাব কিংবা প্রচেষ্টা এবং বাংলাদেশের প্রতি দেশপ্রেম ছিল সেটা তুলে ধরার। ভিডিও ভালো লাগলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।